তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জাবেদা বেগম প্রশ্ন করে, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে হুঁ বলে লিভিং রুম পেরিয়ে ঝটপট নিজের রুমে ঢোকে। মিনিটের মাথায় রুম থেকে বের হয়ে পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে জাবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। উড়কে নিয়ে ফিরিস, বিড়বিড় করে বললেন। তন্ময় এক হাতে ছাতা, অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা যায় জিন্স প্যান্ট জড়িয়ে থাকা আধুনিক রেবেকা সঙ্গে কালো রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে। রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল। তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল। উঁচু হেলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়, মাথা দুলিয়ে হেসে শোধায়, কোথাও যাচ্ছিলেন? তন্ময় শুভ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়, জি। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাইরে দেখে নিল। বাইরে তখনও তীব্র বর্ষণ, কমবার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়া তেমন একটা নেই, তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন? আমি লিফট দিতে পারি। তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে সময় দেখে নেয়, পকেট হাতড়িয়ে সেলফোন বের করতে নিয়ে জানায়, উবার আসবে আমার। রেবেকা হতাশ হয় বটে, তবে পুনরায় হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশের চূড়ান্তে পৌঁছায়। এত কম কথা মানুষ বলে কিভাবে? বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই, তার কলিগ বা কাজিন বা চেনা জানা সব সিঙ্গেল পুরুষ আছে, সবগুলোই কথাবার্তায় পটু। মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে যায়। এটা সেটা বলে পটানোর জন্য একদণ্ড বাদ রাখে না। কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার। অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহ নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে। ভীষণ সুদর্শন, তবে গম্ভীর মুখের অধিকারী। চুপচাপ থাকা, শান্ত স্বভাবের, একদম রেবেকার অপোজিট স্বভাবের। তাও এত ভালো কেন লাগছে? এমন বাজেভাবে মনে ধরেছে যে সে এই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেদে সেদে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের এই লোকটা? হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাবিহার থেকে জানলাম, আমরা সেম ভার্সিটিতেই ছিলাম। আপনি সিনিয়র। সাদা রঙের একটা প্রাইভেট গাড়ি মাত্র এসে থামলো সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়োর গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়াই আছি, আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়, সদর দরজা পানে তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনেই একটা কফি শপ আছে। গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে, ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢোকে। কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্য। গ্লাস ভেদ করে ওপাশটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাছের টেবিলের উপরে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইল। তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আনতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফির তৃপ্তি বাড়ল? না হলে এত ভালো লাগছে কেন? কাচের গ্লাস বেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে আনমনে কফিটা শেষ করে ফেলল। আরেকটা কফির অর্ডার দিল। সেটি কেবলই দিয়ে গিয়েছে ওয়েটার, এক চুমুকও খেতে পারেনি। পূর্বে দেখা যায় কলেজ গেটের দরজা খোলা হচ্ছে, এক ঝাঁক অল্পবয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়। কারো কারো ফ্যামিলি ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়, কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়। ছাতাটা মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে দাঁড়ায়। মিনিটের মাথায় একটি মেয়েকে দেখতে পায়, দুইজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা অরুর মামাতো বোন সুমনা। তন্ময় চেনে, প্রায়শই আসতো বাসায়, তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়। তাকে দেখলে শরীরের উপরে পড়ার জন্য তৈরি থাকে। স্বভাব ও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর অরুর মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলে না। ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না। মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। ও যেতেই পুনরায় ভেতরে নজর ফেলল। দেখতে পেল অরুকে, বৃষ্টিতে ভিজে ভিজে নিচে কুদে আসছে। হাসি ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে মার্জিয়ার কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার মানা করেছে, তবে কে শোনে কার কথা? শুধু শুধু কি আর ধমক দেয়? মার্জিয়া হুট করে সামনে তাকায় এবং তন্ময়কে দেখে ফেলে। কিছুটা চমকে ওঠে।
পরপর ওরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়। ওরু ভ্রু কুঁচিয়ে তাকায়। অদূরে ছাতা মাথায় দাঁড়ানো লম্বাটে তন্ময়কে দেখে চোখ জোড়া জ্বলজ্বল করে ওঠে। মার্জিকে! ও চিনেই না এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো। বোকার মতন হেসে শোধালো, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন? আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে আসতাম। তন্ময় চোখ রাঙায়। তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না। বলতে বলতে ছাতাটা ওরুর মাথার উপরে ধরে। হাতে থাকা জ্যাকেটখানা তড়িঘড়ি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। ওর ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়। হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্জিয়ার মাথায় ফেলে। আমি তো ভিজতে চাচ্ছিলাম না। এই মার্জি বলল ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে একটু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্জিয়ার মুখে মেঘ জমল। মেয়েটা কি ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদে ভিজতে চাইল, এখন সব দোষ তার? আর চোখে মুখ বাঁকালো। মেয়েটা কদিন ধরে হাহুতাশ করছে, কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্য। শ্বাস ফেলতে নিতে শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে তন্ময় মার্জিকে দেখেও দেখছে না। সে বড়ই ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ। তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ঠোঁটে আসতে চাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে আসবে? না ভাইয়া, যেতে পারবো। এহসান আসছে তো, ওই যে বন্ধুদের সাথে। ও আর আমি একসাথেই যাব। তন্ময় মাথা দোলায়। অরুকে নিয়ে হাঁটা ধরে। ডান হাতে ছাতা আর বাঁ হাতে অরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনো তুমুল গতিতে ঝরছে। মাথার ওপর ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গেছে। হঠাৎ ভেজা তার শরীর ঘেঁষে অরু আলগোছে তার হাতটা জড়িয়ে ধরে ও নিজেই কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না। অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত। আজ আর ইচ্ছে করল না, ধরতে দিল। নিজে উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আর চোখে ওর তাকানোর প্রয়াস গুলোকে উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিকশার জন্য। এমন সময় ওর হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেললো। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে জবজবে। ওঠানো সেট করা চুলগুলো ভিজে কপালে লেপ্টে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই ওর চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যায়, অল্প একটু রাস্তায় তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে ওঠে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়। একটা রিকশা দাঁড় করায়। ওরকে উঠিয়ে নিজে উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই ওর এত কাছাকাছি আসে না, বসে না। পুরুষ মানুষ সে, তার উপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে, এর জন্যই তো দূরে রাখে। সেসব কি আর এই অবুঝ মেয়ে বোঝে? ও তো তন্ময়কে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করতে চায় প্রতিনিয়তই। স্বাস্থ্যসম্মত তন্ময় বসতে রিকশা ছোটাও মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনকেই। মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। ওরও ভীষণ খুশি যেন। বৃষ্টির হাতে মেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকদিনে এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মেটাচ্ছে না হালকা পাতলা দেখাতেই। 1 ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে, তবে সেই সুযোগ কি আছে? ওরও তো আর চোখে বারংবার তাকিয়ে চলছে, পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। পড়াশোনা কেমন চলছে? ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়নি, তাদের পড়া বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধুর যে যা বলি তাই বুঝিস? ওরা মিনমিনে গলায় বলে, তারা আর আপনি কি এক হলেন? তন্ময় দৃষ্টি নরম হয়ে আসে। মুখশ্রী একই রেখে প্রশ্ন করে, এক না? একদমই না। আমি কাল থেকে পড়তে আসবো। আসবো তন্ময় ভাই? তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় বলল, আচ্ছা। জাবেদা বেগম জানতেন ছেলেমেয়ে দুটো ভিজে ভিজে আসবে। হলেও তাই। দরজা খুলতেই দুইজনকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে ওরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিয়ার কামিজ আর পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায়। তন্ময় ইতিমধ্যে গোসল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির। বাঁ হাতে তোয়ালে তার, সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিচ্ছে। লিভিং রুমে এসে টেলিভিশন অন করলো।
আজকে খেলা আছে। ইতিমধ্যে শুরু হয়তো। খেলা ছেড়ে সেসবই দেখতে ব্যস্ত। জাবেদা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন। সেটাতে চুমুক দিতে নিয়ে চোখ গেল বাম দিকের রুমটায়। সদ্য স্নান করা অরুর ভেজা চুল বেরিয়ে আসছে। তন্ময়ের বুকটা বাজেভাবে শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারী শরীরের দৃশ্য। বাড়িওয়ালার ভাবি ডাকছেন জাবেদা বেগমকে। গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিকে পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বললেন, ওরু চাটা নিয়ে যা, ভাবি ডাকছে, আমি শুনে আসি। বের হতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলো ওরু তবুও এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকল, ওরু। ওরু জবাব দিল না, বেরও হলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটা তুলে নেয়। পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পায় ও বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর। ফুলের বেশ কিছু টব ঝোলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে। বৃষ্টির জল ভিজছে। ওর সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে। কালো বড় চুল এখনো ভেজা। জল ঝরছে টপটপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়। গিয়ে দাঁড়ায় ওর পেছনে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর, চাটা শেষ কর। ওরও ফিরে তাকায়। চায়ের কাপটা নিবে। পূর্বে হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল। আঁধারে তলিয়ে গেল চারপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আছে বৃষ্টির জল। ওরও ভয় পেল। আঁতকে উঠল। অস্পষ্ট স্বরে ডাকল, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে, হ্যাঁ, আছি। হুড়মুড়িয়ে পিছে তাকালো ওরু। পিড়কিয়ে ঠেকল তন্ময়ের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুল ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক। ফোঁটা ফোঁটা জলে ভিজল টি-শার্ট। মিষ্টি গান নাকে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে। চা নে, আমি ফ্ল্যাশলাইট অন করি। ওর চায়ের কাপটা নিল, তবে সরল না। পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, আলো লাগবে না, এমনি থাকুন, আমার ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো? তন্ময় আঁধারে শব্দহীন হাসে। দাঁড়িয়ে থাকে ওরুর ইচ্ছে মতো। হুটহাট বজ্রপাতের আলো ফুটছে। সে আলোয় ওরুর মিষ্টি মুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে। বাতাসে ওর চুলগুলো দুলছে। তন্ময়ের নাক মুখ ছুঁয়ে দিচ্ছে। হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরেই রাখলো। দু আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো। ওরুর চায়ের চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়ল। আহ, বড়মার হাতে জাদু আছে। চাটা দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না। আঁধারে অস্পষ্ট ওরুর ভেজা ঠোঁটজোড়া অনিমেষ দেখল শুধু। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে। জাবেদা বেগমও ফিরেছেন। ফিরেই বিরিয়ানি গরম হয়ে বসিয়েছেন। ওরুকে খেতে দেবেন। ওরু তার পেছনে দাঁড়িয়ে। পারছে না এখনই খেতে বসতে। ও সময় তন্ময় বেরিয়ে আসে টি-শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীর আঁটসাঁট পোশাকে ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরে পেশিবহুল মাংসপেশিগুলো ফুলে ফেঁপে ওঠে পোশাকের উপর দিয়ে। কোমর পর্যন্ত টাইট টি-শার্টের হাতা ফোল্ড করা। পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওরও ট্যাপ ট্যাপ চোখে চেয়ে আছে। তন্ময় অগোচরে ওর বোকাশোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। বিড়াল ছানার মতন আদরে দেখায়। ইচ্ছে করে আদর করতে। পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধা হয় তন্ময়ের। একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়। তবে বাইক কেনার মতন সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালো মিশ্রণের ইয়ামা R15V3 বাইকটা কিনেছে 4,25,000 দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি। বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিস যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজকে ওরু পড়তে আসার কথা। তবে বাড়িতে ঢুকে ওরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন। আজ এখনো এলো না যে? সে সময় কল এলো আনোয়ার সাহেবের। উৎকণ্ঠ গলায় বলল, তন্ময়, ওরু কি ওখানে আছে? নেই, এখনো আসেনি। কি হয়েছে চাচু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে উঠল, পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? হাত ঘড়িতে রাত প্রায় 8টা। এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বললেন, তোর চাচির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনো ফেরেনি। ওর বন্ধু বান্ধবদের কল করলাম, কারোর কাছেই যায়নি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে। রুদ্ধশ্বাস ফেললেন। তন্ময়ের বুকের ওঠানামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আটকে এলো। কোনোমতে বলল,
আমি আসছি। পরপর হতভম্ব পায়ে চাবিটা টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জাবেদা বেগম চেঁচালেন, কি হয়েছে অরুণ? তন্ময় হাতের ইশারায় এসে কথা বলবো বোঝালো। গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা, বাইকে বসে চাবি ঢুকিয়ে একটানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব তিনজনে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। চেনা জানা সবাই খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার ছেড়ে পেলে জোগাড় করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখে এগিয়ে গেলেন। উতলা কণ্ঠে শোধালেন, কোনো খবর পেয়েছ? না, এখনো অব্দি না। ওই দিকটাই দেখে আসি। আমি যাবো সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পেছনে উঠে বসেন। তন্ময় একটানে সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলি ঘুরছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সব জায়গায় নজর ফেরাচ্ছেন। রাত এখন ৯টা ৩০। তন্ময়ের বুকের ভেতরটা ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজন কারোর বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবের বাসায় নেই। তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে উঠল, কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে, এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখে ভেঙে পড়লেন, কি হলো আমার মেয়েটার? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে এনো। শান্ত হও চাচ্চু, ওর কিছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিকই খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা গুলিয়ে এলো। মাথা ঘুরছে, থরথর করে কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরমাল শার্ট ঘামে ভিজে জবজবে দেহের সঙ্গে ফ্যাকাশে হয়ে আসছে মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখ মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে? একটু বসুন। পানি আন আকাশ। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব? রাত ঘনিয়ে চলছে। দেখতে দেখতে রাত 11টা 20। আর অপেক্ষা করা ঠিক হবে না। তন্ময়ের মাথা দোলাবে অমন সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চলচন্ডি ফোন বের করে। অয়নের নাম্বার। ও এলাকার ছেলেপেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। ওরকে পেলে কল দিয়ে জানাবে বলেছে। পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করলো। অয়নের গলার স্বর কাঁপছে, ভাইয়া, ওরকে পেয়েছি। আহমদ এলাকার পার্কে। ৪-৫ জন ছেলের দল ওর পিছু ছিল। ওকে কিডন্যাপ করার পায়তারা করছিল। ভাই, আমাদের আরেকটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত। তন্ময়ের হৃদয় মুচড়ে ওঠে, চোয়াল শক্ত হয়। হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো অয়ন, আমি আসছি। ১ সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আছি, দেখছি, আপনি আসুন। ওরও সহি সালামত আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে। বাবার জন্য ঠিকানা বলে ১ মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল। পেছনের গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। ওরা গুটিসুটি মেরে বসে বেঞ্চিতে। কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলে আছে, ভয়ে হাত পা পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে ১ ঢোক খাইয়ে দিল। মেয়েটা এখনো কাঁপছে। অয়ন আশ্বস্ত করলো, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে এসে থামলো পার্কের কাছাকাছি। তন্ময় দৌড়াতে লাগলো। একদৌড়ে এসে পার্কের ভেতরে এসে পৌঁছেছে। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস-প্রশ্বাস রুদ্ধ। পাগলের মতন অবস্থা। ওর তন্ময়কে দেখেই ভয়ার্ত মুখে দাঁড়ালো। ছুটে আসতে চাইল, পূর্বেই তন্ময়ের হাতে শক্ত চড় পড়ল ওর নরম গালে। ৫ আঙুলের দাগ বসে পড়ল। আচমকা থাপ্পড়ে ওর স্তব্ধ হলো, কেঁদে উঠল শব্দ করে। কিন্তু পা জোড়া থামল না। তন্ময়ের কোমর জড়িয়ে হামলে পড়ল বুকে। শরীর কাঁপছে দুইজনের। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। তাকালেই প্রাণ পাখি উড়ে যেতে চায়। ওরকে বুক থেকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, এত বড় সাহস হয়ে গেছে, আজ তোর পা ভেঙে ফেলবো। এভাবেই ভীষণ ভয় পেয়েছে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসল। ঢলে পড়ল ওরও তন্ময়ের বুকে। ওকে শক্ত করে দুহাতে দ্রুত বুকে জড়িয়ে নিল তন্ময়, মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। অশান্ত ভীতু বুকের ভেতরটা এখন শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতেই। তন্ময় ওর এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড় করে আওড়ায়, তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি, কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তিতে বাঁচতে দিবি না। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব পৌঁছেছেন। তন্ময় ওরকে পাজাগোলা করে নেয়, পার্ক থেকে বেরিয়ে আসে, গাড়ির পেছনে শুইয়ে দেয়। আনোয়ার সাহেব মেয়ের মাথা রানের নিয়ে পেছনে বসেন।
তন্ময় নিজের বাইকের চাবি আয়নার হাতে ধরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। রাস্তা থাকাকালীন পরিচিত ডাক্তারকে বাসায় আসতে বলে দেন মোস্তফা সাহেব। গাড়ি থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে ওরকে পুনরায় করে তুলে নেয়। বাড়িতে ঢুকতে শোনা যায় সুমিতা বেগমের কান্নার গলা। মুক্তি বেগমও হাঁকার করছেন। ওদের ছাড়িয়ে তন্ময় উপরে ওঠে। সোজা ওর রুমে ঢুকে ওকে বিছানায় শুইয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান রূপে লাল হয়ে গেছে। বুকটা ছ্যাদ করে ওঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙুল এগিয়ে দাগের জায়গা ছুঁয়ে দেয়। বেশ কয়েকবার চুমু বসায়। ধীর গলায় বারংবার বলে, সরি, রিয়েলি ভেরি সরি, আই ডোন্ট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেল? আই এম সরি জান। বেশ কিছু পায়ের শব্দ পেয়ে সরে আসে তন্ময়। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। সামিয়া অবস্থাও ভালো না। সকলের চোখে জল। কেউই শান্ত নেই। ডাক্তার আসছেন পরপরই। ওর পাশে বসে ওর হাতের নল দেখলেন, চোখ পরীক্ষা করলেন, কপাল ছুঁয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন। শরীর দুর্বল, ভীষণ জ্বর এসেছে। ভয়ে আর আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ওষুধপত্রের নাম লিখে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো। ওষুধের নাম নিয়ে নিজেই আনতে গেল। ওষুধ নিয়ে ফিরে দেখলো সকলে লিভিং রুমে বসা। সুমিতা বেগম দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন। তার এক একটা চিৎকারে বাড়ি কাঁপছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওই পরিবারের কারণ ধরে আমার মেয়ের গায়ে হাত তোলো? সাহস হয় কি করে তোমার? আমি কি মেয়ে ফেলেছি ওদের উপলব্ধি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে এই বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুলবে? চাচা যেহেতু কথা বলছেন, তন্ময় আর কিছু বলল না। সে অনেক কিছুই বলতে চাচ্ছিল, তবে শেষমেশ সুমিতা বেগমের করুণ মুখশ্রী দেখে কিছুই বলল না। ওষুধগুলো সাবিয়ার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। ছেলেকে রুখতে চাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতন সাহস পেলেন না। তন্ময় যাওয়ার পূর্বে বলল, ওকে দেখো। মাহিন বন্ধুর শক্ত মুখপানে চেয়ে। মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে তন্ময় শান্ত গম্ভীর, তবে এই মাস ধরে সে আগুনের ফুলকি রূপে আছে। অল্পতেই ছ্যাদ করে উঠছে, ভীষণ রকমের রাগ দেখিয়ে দিচ্ছে। প্রেয়সীর বিরহে একদম আগুনে ডুবছে যেন। মাহিন জ্বলন্ত সিগারেট এগিয়ে দিল। লম্বা আঙ্গুলের ভাঁজে সিগারেটটা নিল তন্ময়। সময় নিয়ে গোলাপি ঠোঁট চেপে ধরল। সামনের টেবিলে সেলফোন কাঁপছে। স্ক্রিনে ওর কল এসেছে। তন্ময় ধরল না। গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখল কল কেটে যেতে। কতদিন হলো কথা হয় না, কতদিন দেখা হয় না। অনেক দিন, অনেকগুলো দিন হচ্ছে। হাত দিয়ে গুনে নেওয়া যায়। তবে কেন মনে হচ্ছে শতাব্দী ধরে দেখা হয় না। ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে? ওই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজেই গভীরভাবে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়তই। জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে হৃদয়। ওই যন্ত্রণা যে ভীষণ ব্যথিত, প্রচণ্ড যন্ত্রণাদায়ক। আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি ঝুপঝাপ কিছুক্ষণ পর পর বিরতিহীন ভেঙে নামছে। বৃষ্টি বাদলের দিনগুলো এইভাবেই যায়। এই দেখা যায় রোদ্দুর, আবার পর মুহূর্তেই মেঘলা হয়ে ওঠে আসমান। অচিরেই নামে পুষ্পবর্ষণ। বিকেলবেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিকে হিমশীতল বাতাস বইতে শুরু করলো। নামলো অঝোর বৃষ্টি। তন্ময় এখনই বেরিয়েছে অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি। ফোরকাস্ট দেখে এসেছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান থেকে কি নামছে? মধু? ফোরকাস্টের থেকে জাবেদা বেগমের আবহাওয়ার বেশি ভালো তথ্যসূত্র জানতে পারেন। আজ সকালবেলা তিনি অত্যন্ত দৃঢ় গলায় বলেছিলেন বৃষ্টি হবে, ছাতা সঙ্গে নিতে। তন্ময় ফোরকাস্টে নজর বুলিয়ে আর তার কথায় গুরুত্ব দেয়নি। তন্ময় ভেবেছে বৃষ্টির মধ্যে বাইক টেনে বেরোবে। ও সময় কিছু কলিগ সামনে এসে দাঁড়ালো। কথাবার্তার আসর পাতল। তন্ময় অগোচরে ফুহা বলে নিজের মতামত দিচ্ছিল। তার পাশে দাঁড়ানো মহিলার নাম লাবণ্য। তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়। তন্ময়ের থেকে বছর দুয়েক বড়। কিছুটা উগ্র স্বভাবের। আঁট-সাঁট পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের উপর পড়তে। এই তো, এখনো অস্বস্তিজনক সিচুয়েশনে ফেলেছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে। তন্ময় ভদ্রতাপূর্বক দূরত্ব বজায় রাখতে সরে এলো। কথা বলাবলির এক মুহূর্তে হঠাৎ করে নজর গেল রাস্তার ওপারে। ছাতা হাতে কামিজ পরিহিত একটা ছোট্টখাটো মেয়ে দাঁড়িয়ে। চমকে ওঠে তন্ময়। আঁতকে ওঠে হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না তার।
চটজলদি পায়ে বৃষ্টি মাথায় নিয়েই ছুটল। রাস্তা পেরিয়ে সোজাসুজি থামলো ওরুর সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেলতে হলো ওর ছলছল নয়নের পানে চেয়ে। ফর্সা লাল আধগোছা নাকে পাটা ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরছে এক ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ালো জলটুকু মুছতে, পূর্বেই ওর ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকলো, ওরু। ওরু থামল না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতিমধ্যে কামিজ লেপ্টে অঙ্গ প্রত্যঙ্গে। তন্ময় বড় বড় পায়ের ধাপ ফেলে অরুকে আটকায়। ওর সর্বশরীরে নজর বুলিয়ে ভ্রু কুঁচকে ফেলে, তাতে দাঁত চেপে রাগ সংবরণ করে শোধায়, তুই এখানে কি করিস? এক চড়ে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানী ওরু চুপ করে রয়, টু শব্দ করতে রাজি নয়। তন্ময় ছাতা তুলে আনে। ছাতা বন্ধ করে ওর ডান হাত টেনে রাস্তার প্রায় অফিস বিল্ডিং এর সামনে আসে। কলিগদের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিয়ে বাইক নিয়ে পৌঁছায়। বাইকের চাবি পুড়ে উঠে বসে, গম্ভীর গলায় বলে, ওঠ। ওরও সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছন ধরে। তবুও তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওর জেদি মুখটা দেখে বাইক স্টার্ট দিল। বাইকের গতি সাধারণ, বৃষ্টি এখনো একই গতিতে ঝরছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ ধরে চুপচাপ থাকা মেয়ে তো ওরও নয়। এখনো অব্দি চুপ রয়েছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেবার জন্যই তো তন্ময় মাসের ওপর এই ফাজিল মেয়েটাকে এড়িয়ে চলেছে, সংযোগ বিচ্ছিন্ন করেছে। সেই দিন রাতে ওই ভয়াবহ অনুভূতি বাধ্য করেছে তাকে এই স্টেপ নিতে, ওরকে শিক্ষা দিতে। এই শিক্ষার কথা মনে থাকলে ভবিষ্যতে এমন করার কথা দ্বিতীয়বার ভাববে না। বাইক এসে থামে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে, ওরা এখন বাইক থেকে নেমে অভিমানজড়িত হৃদয় তুলে ধরবে, কাঁদতে কাঁদতে শুধাবে কেন সে এড়িয়ে বেড়াচ্ছে। তখন অন্ময় ধমক দিয়ে মিটমাট করে নেবে, ওর পছন্দের বিরিয়ানিও পাঠিয়ে দেবে। কিন্তু তেমন কিছু হলো না। ওরও নির্বাক ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল। অন্য দিনের মতন ফিরে তাকালো না, দরজা ধরে উকিঝুঁকিও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নেয়। সত্যি চলে গেল? তার বোকাশোকা ওরু চলে গেল? তন্ময় কি পরিষ্কার দেখছে? সে কি এবার একটু বেশি কষ্ট দিয়ে ফেলল? তবে কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ ভোগ করেছে তন্ময় নিজেই। কিভাবে সহ্য করেছে গত দিনগুলো মেয়েটা জানে? তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, অবশেষে বাইকের উঠে বসে, একটানে চলে যায়। তন্ময় চলে যেতেই দোতলার আধারে বারান্দায় লুকিয়ে মানব ছায়া বেরিয়ে আসে। অপলক দেখে যায় ওই বাইক যাওয়ার রাস্তাটি। জাবেদা বেগম আড়ে আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকালেন। তন্ময় সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ টেন্সড দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছে, সাড়া দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে চবচবে শরীর নিয়ে ঢুকেছে। জাবেদা বেগম তক্ষুনি আদা চা বসিয়ে দিয়েছে। চাটা হয়ে এসেছে, কাপে ঢেলে নিবিড় রুমে এলেন। তন্ময় এখন সোফায় বসে, মুখের পানে সামনে মোবাইল ফোন ধরে রাখা, হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। জাবেদা বেগম ডাকলেন, আব্বা। হুম। তন্ময় মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়, চুমুক বসিয়ে খেয়াল করে জাবেদা বেগম একইভাবে দাঁড়িয়ে। তাই শোধায়, কিছু বলবে মা? কি হয়েছে তোর? কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছু না। তাহলে কেমন কিছু? দেখি চট্টর বাঁধিয়েছিস কিনা। বলে হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসার সম্ভাবনা আছে। বিচলিত গলায় বললেন, খেয়ে দে ওষুধ নিয়ে তারপর রুমে যাবি, ঠান্ডাও বাঁধিয়েছিস। জাবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোনে চোখ ফেলে। অরুর দুটো কল দিয়েছে, সঙ্গে একটা মেসেজ। মেয়েটা কলও ধরলো না, মেসেজের জবাবও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝি এত অশান্তি লাগছে। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। অরু এর মধ্যে তাদের বাসায় আসেনি, আর ওই কল মেসেজের রিপ্লাইও করেনি। তন্ময় ভেবেচিন্তে অফিস থেকে বেরোনোর পূর্বেই সাবিয়াকে কল করে, গলা খাকারি দিয়ে শোধায়, ঘুরতে যেতে চাইছিলি না সেই দিন? হুম, চেয়েছিলাম, তুমি তো নিলে না। আজ বেরো। এখন? এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, মামা নিয়ে যায়। 1 ঘন্টা রাস্তা, আর রাতেই ওইখানেই বেশ জমজমাটপূর্ণ। সাবিয়া আনন্দে লাফিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোচ্ছি ভাইয়া? 7টার পর। আমি ওদের বলি গিয়ে, দেখবা খুশিতে এরা নাচবে। অফিস শেষ করে তন্ময় বাসায় ফেরে, গোসল নেয়। ড্রাইভার চাচাকে কল করে গাড়িটা তাদের বিল্ডিং এর পার্কিং এ দিয়ে যেতে বলে। তৈরি হতে শুরু করে। পুরো প্রায়ই আকার ইঙ্গিত দিয়ে বুঝায় তাকে সাদা শার্টে বেশ মানায়।
আজ তন্ময় সাদা শার্ট পরলো কালো প্যান্টের সাথে, হাত ঘড়ি পরে ওর পছন্দের পারফিউম ব্যবহার করলো। চুল স্টাইল করার সময় সাবিয়ার কল এলো। তন্ময় রিসিভ করতে সাবিয়া বলল, ভাইয়া ওরও তো যেতে চাচ্ছে। তন্ময়ের বুক ছ্যাদ করে ওঠে। যার জন্য আয়োজন সে না গেলে কিভাবে কি? তন্ময় সাবিয়ার সম্পূর্ণ কথা না শুনেই বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে বল এক্ষুনি রেডি হতে, না হলে। সাবিয়া ঠোঁট চেপে হেসে ওঠে, দুষ্টু স্বরে বলল, ভাই তুমি তো আগেই হাইপার হয়ে যাচ্ছ, আমার পুরো কথাটুকু শুনলে না? আমি বলছিলাম ওরা যেতে চাচ্ছে না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়লো, গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টারত ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আয় তাহলে। সাবিয়া তখন মিটিমিটি হাসছে। তন্ময় এম্বারেস অনুভব করলো। কল কেটে কপালে আঙুল ঘষে চুপসে রইল। ওরও আরো কিছুদিন এমন করলে সে নিশ্চয় হার্ট অ্যাটাক করে বসবে। জাবেদা বেগম যাবেন না, সে বাচ্চাদের মধ্যে যেতে নারাজ। অগত্যা তাকে বাসায় রেখে বেরোতে হলো তন্ময়ের। পার্কিংয়ে ড্রাইভার দাঁড়িয়ে তন্ময়কে দেখে হাসল, চাবি গিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো সাবিহা, রবি, দীপ্ত, আকাশ, আর শেষে ঢুকলো অরু। সেই বৃষ্টির রাতের মতোই আজও চুপচাপ আছে মেয়েটা, মুখ গোমড়া। তন্ময়ের এই প্রথম মনে হলো ওরও ভীষণ ভয়ঙ্কর। চুপচাপ থেকে তাকে মেরে ফেলতে এই মেয়ের একদিনও সময় লাগবে না। ড্রাইভিংয়ে তন্ময় বসল, পাশে আকাশ, পেছনে অরু, দীপ্ত, সাবিয়া আর রুবি। গাড়ি বেরিয়ে পড়ল বিল্ডিং থেকে। আকাশ এফএম চালু করে দিল। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটি রোমান্টিক গান প্লে করা হচ্ছে। গানটির মৃদু আওয়াজ বেজে চলেছে। ডান কাঁধের উপরে কর্নারে লুকিং গ্লাসে তন্ময় কোণে থেকে সেট করল। ওর মুখটা লুকিয়ে অগোচরে দেখল। দীপ্ত সন্দিহান চোখে ওরুকে আগাগোড়া দেখে নিচ্ছে বারংবার। কিছুক্ষণ পর পর খোঁচা দিচ্ছে, তবুও তাকে কিছু বলছে না ওরু। এক দৃষ্টিতে বাইরেই দেখছে। দীপ্ত আর থাকতে পারল না, প্রশ্ন করেই বসল, ওরু আপু, তোমার কে বকেছে? ওরু মাথা ঘুরিয়ে ফের তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন করে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। ওরু বিড়বিড়িয়ে জানালো, নেই তো, কেউ নেই। তন্ময় স্পষ্ট শুনল। লুকিং গ্লাসে চোখ নিতেই অরুর সঙ্গে চোখাচোখি হলো। ওরু দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরে দেখছে। ওরুর এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানি রানীর কি হয়েছে? ও বকবক ছাড়া তো এই ট্রিপ হজম হবে না। কি রে সাবিহা, ওর কি হয়েছে? সাবিয়া মিটিমিটি হেসে বলে, ওরও অভিমান করেছে, অভিমান ভাঙালে ঠিকই বকবক শুরু করবে। ওরও মুখ ভেঙিয়ে বলল, আমার বয়ে গেছে অভিমান করতে? আমি মোটেও অভিমান করি না, বরং নিজেকে হাতের মুঠোয় রাখি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। এত ন্যাকামি মেয়েদের মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। ওর কথায় ও কেশে নাক মুখে পানি ওঠে। কাশতে কাশতে চোখের কোণে জল এসে জমে। কোনোমতে বলে, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধেনি তো? তন্ময় কোনোমতে ঠোঁটের হাসিটুকু গিলে নিল। মাথা ভেতরে নে। ওর যেন কথাটুকু শুনল না। সেইভাবে মাথা বের করে চোখ বুজে আবহাওয়ায় মিশতে মগ্ন। তন্ময় অসহায় অনুভব করল, মেয়েটা তাকে অবজ্ঞা করায় ডিগ্রি নিয়েছে যেন। আর চোখে তাকিয়ে দেখল সাবিহা টেনে ওরকে নিজের সাথে মিশিয়ে নিল। কান টেনে শুধালো, একটা গাড়ির পাশ দিয়ে গেলে কি হবে আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? আমি খেয়াল রেখেছিলাম তো। তন্ময় লুকিং গ্লাসে দৃষ্টি রাখে। ওর ভোঁতা মুখটা দেখে মিহি গলায় প্রশ্ন করে, চোখ বুজে খেয়াল রাখছিলি? ওরও মুখ বাঁকায়। জড়ানো গলায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে মুখখানা ঘুরিয়ে রাখলো। হেসে ওঠে সাবিহা, দুপাশে মাথা দুলিয়ে বলে ওঠে, তোর সাথে তর্কে পারা যাবে না। শহরের কোলাহল পেরিয়ে গাড়ি পৌঁছল স্থির, শান্ত, শুনশান সড়কপথে। দেখা মিলল গ্রামীণ সৌন্দর্যে। আরও দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত ধূসর সাদা বালির মাঠ। কিছুদিন আগে এই বালির মাঠগুলোই ছিল সবুজ ধানক্ষেত। বর্ষার এই ধানক্ষেত হয়ে যেত স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্নমাত্র নেই। তবে আছে কিছু গ্রাম বাংলার চিরাচয় প্রকৃতির পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশে জানালার কাচটা তন্ময় নামিয়ে নিল। হিমশীতল বাতাস ছুঁয়ে নিল সর্বশরীর। স্পর্শনীয় অনুভূতি যাত্রাপথ করে তুলছে নিদারুণ সুখময়। ডান হাতে স্টিয়ারিং হুইল এবং বাম হাতে গিয়ার শিফট
কন্ট্রোলে ব্যস্ত। আখি যুগল নীরব সড়ক পথে ঠায় রয়েছে। পাশের সিটে বসা আকাশ সেলফোনে টাইপিং করছে। হঠাৎ মুখটা এগিয়ে গলা নামিয়ে তন্ময়ের কানের কাছে বলল, ভাই একটা স্মোক করলে ভালো লাগতো না? মুখটা ম্যাচ ম্যাচ করছে। পরে গাড়িটা আশেপাশে থামানো যায় না? যাই, তুই নামবি, আমি এগোবো। খেয়ে একেবারেই ফিরিস। আচ্ছা, খাবো না। চিল ব্রো। এভাবে নিজের ভাইকে থ্রেট দিতে তোর বিবেকে বাঁধলো না? বাঁধলো না। মাওয়া ফেনীঘাট মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, ঠিক পদ্মা নদীর তীরে। ঢাকার মধ্যে পর্যটকদের জনপ্রিয় প্রচলিত জায়গা এটি। একদিনের মধ্যে ঘুরে ফিরে আসা যায় বলেই হয়তো বেশ আলোচিত। নদী ভ্রমণ এবং ইলিশের ভোজনের ক্ষেত্রে বেশ নামকরা। তন্ময় ভেবেছিল কাল শুক্রবার সকালে বেরোবে ওদের নিয়ে, রাতে ফিরবে ঘুরে ফিরে। তারপর বন্ধুদের থেকে জানলো মাওয়া-ঘাটে নাকি রাতেই ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, তাই রাত করেই বেরোলো। ফিরতে ফিরতে ভোর হবে নিশ্চয়ই। পদ্মা নদীর পথ দেখে চোখ ছানাবড়া হলো অরুর। উজ্জ্বল হলো মায়াবী মুখশ্রী। চাঁদের আবির্ভাব করা জলের সৌন্দর্য অপলক চোখে দেখল। সেই ডাগর ডাগর হরিণী টানা চোখে একরাশ মুগ্ধতা। প্রেয়সীর কালো কুচকুচে আঁখি যুগল দেখে তন্ময় ক্ষীণ মনটা নিমিষেই ফুরফুরে হলো। দৃষ্টি হলো দৃশ্যমান রূপে কোমল। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা গেল। ভিড়ে লক্ষ্যও কিছুটা রয়েছে। পদ্মার বুকে বোট করে অনেকে এপার ওপার পারাপার করছে, কেউ বা নদীর জলে ভ্রমণ করছে। উত্তর দিকে নদীর পাড় দিয়ে বড় সরু রাস্তা গিয়ে, যার একপাশে রূপালী পদ্ম আর অন্য পাশে সবুজে ঘেরা গ্রাম। চাইলে গ্রামের ভেতরটাও ঘুরে ফিরে দেখা যাবে। ছায়া সুনিবিড় গাছগাছালিতে ঢাকা চমৎকার এই গ্রামখানা দেখতে ঘণ্টাখানেকেরও প্রয়োজন পড়বে না হয়তো। শহরের কোলাহল আর যান্ত্রিক মুক্তির এই গ্রামটি ঘোরার ইচ্ছে অরুর সুশ্রী মুখখানে লেপ্টে। সে আনমনে প্রশংসা করে চলেছে, ছটফট নয়নে দেখছে সবকিছু। রাতের নদীর বুকপিঠে ওঠার ইচ্ছা সাবিহা, রুবি কিংবা আকাশের নেই। দীপ্তগণরাও ভয় পায় গভীর নদী। শুধুমাত্র অরুর ভীষণ আগ্রহ ছিল পদ্মা নদীর নৌকায় চড়ে ঘুরবে বলে। ভাই বোনেদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর সর্বমুখ জুড়ে। তন্ময় আড়ালে ওর মুখোমুখি দেখে আকাশের উদ্দেশ্যে বলল, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি অরুকে নৌকায় চড়িয়ে আসি। অরু আর চোখে তন্ময়ের পানে চেয়ে অভিমানী গলায় বলল, যাব না। তন্ময় অবাক হলো, এবং আর কি বলে মেয়েটাকে মানাবে তা বুঝেও পেল না। সবসময় অরু তার সঙ্গে একা থাকার সুযোগ খুঁজে বেড়ায়, তাকে কখনো এক পা এগোতে হয়নি। সর্বদা মেয়েটা আগ বাড়িয়ে পাশে ছিল। এই প্রথম সে এমন অবস্থার সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদপর্ণ ঘটল সাবিহা। খিদে পাওয়ার বাহানায় ধরে বলল, যাবি না বললেই হবে? দেখা যাবে বাসায় ফিরে কেঁদে বসবি, বলবি তোকে নদীর বোটে চড়তে দেয়নি। আমরা বরং খেতে যাই, তুই নদী ভ্রমণ করে ভাইয়ের সাথে ফিরে আয়। কথাটুকু শেষ করে দ্রুত পায়ে সরে পড়ল বাকিদের নিয়ে। দীপ্ত অবশ্য ভয় নিয়েই যেতে চেয়েছিল তন্ময় অরুর সঙ্গে। সাবিহা যেতে দেয়নি, হাত টেনে নিজের সাথে নিয়ে নিয়েছে। অরু দাঁড়িয়ে অন্যদিকে ফিরে। তন্ময় পাশে, অদূরে পদ্মঘাট। সেখানে নৌকা, বোটের অভাব নেই। আসমানে অপূর্ব এক সুন্দরী চাঁদ জ্বলে আছে, আলোকিত করে রেখেছে চারপাশ। আজ বুঝি জ্যোৎস্নাময় রাত, চারপাশটা কেমন আলোকময়। তন্ময় কোমল সুরে শোধায়, নৌকায় চড়বি না? অরুর একরোখা জবাব, না। কেন? আমার ইচ্ছে। কি হয়েছে? কিছু না। রাত হচ্ছে, চল। তন্ময় হাত বাড়িয়ে ছোট নরম হাতটা ধরল, টেনে নিতে লাগলো নিজের সঙ্গে। অরু আর বাদ সাধল না। ঘাটের সামনে এসে তন্ময় একটা নৌকা ভাড়া করল। আধা ঘন্টা ঘুরবে নদীর বুকে। অরুর হাত ধরে প্রথমে ওকে নৌকায় ওঠাতে সাহায্য করল, পেছনে সে উঠল। অরু ইতিমধ্যে জুতো জোড়া খুলে বসে পড়েছে। তন্ময় ঠিক ওর সামনে বসল। নৌকা ছেড়েছে, নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। আসমানের নিচে বসা চাঁদের স্পর্শে অরুকে আবেদনকারী মায়াবিনী লাগছে। তন্ময়ের হৃদয় কেঁপে উঠল, দৃষ্টিমোহিত হলো। লম্বা শ্বাস টেনে নিল। অরু ওর সময় তাকাতেই দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হয়। তন্ময় তাকিয়ে থাকলে অরু নজর ফিরিয়ে নেয়। তন্ময়ের ঠোঁট জোড়ায় ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমায়। মিহি কণ্ঠে ডাকে, আরাবি। অরু চমকায়, চটজলদি ফিরে তাকায়। সচরাচর তন্ময় ওর পুরো নাম ধরে ডাকে না, হঠাৎ করে নামটা শোনবার ভাগ্য হয়। মোহনীয় এই আঁখিজোড়া দেখে জবাব দিবে না ভেবেও শেষমেশ দিল,
হুম, রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কি? তন্ময় হাসে, নিদারুণ চোখে চেয়ে থেকে বলে, কিছু তো একটা। কিছুই না। আমাকে তো দেখতে চায় না, পছন্দ করে না, তাকে আর জ্বালাবো না, কাছেও যাব না, কথাও বলবো না। এই তো ভারী কঠিন শাস্তি। আমি কাছে না গেলে, কথা না বললে বরং সে খুশি, সে বেঁচে যাবে। তন্ময়ের দৃষ্টি অশান্ত হয়, হৃদয় অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদরের স্বরে ক্ষীণ গলায় সে বলে, বরং সে মরেই যাবে। অরু আবারও চমকায়, ছলো ছলো নয়নে চেয়ে রয়, অভিমানী মনে গলতে শুরু করে। এই সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটির সামনে যে সে সর্বদাই অসহায় এবং বেহায়া। তন্ময় হাত বাড়িয়ে ওর অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুজে দেয়। এই সময়ে বাতাসের তোড়ে নদীর ঝড়ের নৌকা অস্বাভাবিকভাবে হেলে দুলে ওঠে। অরু ভয় পেয়ে সরে আসে। তন্ময়ের শক্তপোক্ত পুরুষালী হাত জোড়া অরুকে ইতিমধ্যেই জাপটে ধরে, বাহুতে সুরক্ষিত রাখে। আসমান হতে নামে এক ফোঁটা জল, অরুর মাথা তুলে আসমানের পানে চায়। জ্বলজ্বল করা চাঁদ মেঘ ঢেকে দিয়েছে, আলোকিত ভাবার নেই, আঁধারে তলিয়েছে প্রকৃতি। তন্ময় বলে, চাচা, দ্রুত ঘাটে নেন। আচ্ছা। ঘাট থেকে বেশ দূরেই আছে তারা। কিছু পথ যেতে না যেতেই ঝুম বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মুহূর্তেই।